হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের ক্লাস 8-এর যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অর্থাৎ পদার্থের গঠন চ্যাপ্টারটা থেকে আজকে আমরা আলোচনা করব পরমাণু এবং অনুধারণা থেকে যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা পরীক্ষাতে আসতে পারে এবং আসার সম্ভাবনা ম্যাক্সিমাম সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো যে পরমাণু এবং অনুধারণা নিয়ে আমরা আগে ভিডিও বানিয়ে দিয়েছি, তো সেইটাই একবার দেখে নিতে পারো, তাহলে এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। তবুও আমি এখানে ডিটেলসে আলোচনা করব। তো দেখো যে প্রথমে কী রয়েছে পরমাণু এবং অনুধারণা। তো পরমাণু এবং অণুর মধ্যে পার্থক্যটা আগে আমরা যদি দেখি, তাহলে পরমাণু হচ্ছে তুমি যদি কোনো একটা ঢিলকে যদি ভাঙতে থাকো, ভাঙতে ভাঙতে যে ক্ষুদ্রতম অংশ পাবে সেটাই হচ্ছে যে পরমাণু। এবার একটা পরমাণু আমি পেলাম, ধরে নাও অক্সিজেন পেয়েছি, ঠিক আছে। অক্সিজেন এটা হচ্ছে কি একটা পরমাণু, এটাকে যদি আমি পরমাণু, এটা হচ্ছে কি একটা পরমাণু, ঠিক আছে। পরমাণু হিসেবে আমি অক্সিজেন নিলাম। তো এই যে অক্সিজেন পরমাণু আমি পাচ্ছি, তো এই অক্সিজেন আমরা তো অক্সিজেন তো শুধুমাত্র একটা পরমাণু নিয়ে থাকে না, তাই তো। অক্সিজেন যখন তৈরি হয় তখন অক্সিজেনের দুটো পরমাণু দিয়ে তৈরি হয়। তো এই যে অংশটা পাচ্ছি অর্থাৎ এই যে গঠনটা পাচ্ছি O2, এটা হচ্ছে কি সবথেকে ক্ষুদ্রতম। এবারে এখানে 2, 3, 4, 5টা থাকতেই পারে, তাই তো অক্সিজেন। তো এই যেটা পেলাম দুটো পরমাণু মিলে, অর্থাৎ অক্সিজেন প্লাস অক্সিজেন, দুটো অক্সিজেন মিলে কী তৈরি করছে, দুটো অক্সিজেনের পরমাণু মিলে কী তৈরি করছে, অণু তৈরি করছে, অর্থাৎ অক্সিজেন অণু তৈরি করছে। তো এটাকে আমরা বলবো অণু। তাহলে অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারলে যে মানে মৌলিক যে উপাদানটা পাচ্ছি কোনো পদার্থের যে মৌলিক উপাদান সেটাকে আমরা বলছি পরমাণু, এবং ক্ষুদ্রতম যে যৌগিক উপাদানটা পাচ্ছি সেটাই হচ্ছে কি আমাদের অণু। তাহলে অণু এবং পরমাণুর মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো পার্থক্যটা। তো এবারে যদি আমি বলি কি জলের ক্ষেত্রে কী তৈরি হচ্ছে, দেখো যে এটাকে আমরা অণু বলে সবাই জানি যে জল হচ্ছে কি একটা অণু। তাহলে এই যে জলটা তৈরি হলো, দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি হচ্ছে, তাই তো। হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে কী তৈরি করছে, জল তৈরি করছে। তো এই জন্য এটা দেখো যে একটা পরমাণু এবং আরেকটা পরমাণু অর্থাৎ দুটো পরমাণু মিলেই কিন্তু অণু তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে যে ক্ষুদ্রতম যৌগিক উপাদান, আর এটা হচ্ছে যে পদার্থের ক্ষুদ্রতম মৌলিক উপাদান। মানে কি এটা হচ্ছে কি মৌলিক আর যৌগিকের মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো পার্থক্যটা। তো এটাই হচ্ছে যে পার্থক্য, অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য। তো অণু কীভাবে তৈরি হয়, একের অধিক পরমাণু দিয়ে তৈরি হতে পারে, ঠিক আছে, বা সেম পরমাণু অর্থাৎ একের অধিক সেম পরমাণু দিয়ে তৈরি হতে পারে। যেমন অক্সিজেন পেলাম, হাইড্রোজেন আমরা পাই, হাইড্রোজেনটা কীভাবে থাকে, H2 হিসেবে থাকে হাইড্রোজেন গ্যাস। তো সেইগুলো হচ্ছে কি মানে অণু। আর পরমাণু আমরা কাকে বলবো, হাইড্রোজেনকে ভাঙলে পরে আমি কী পাচ্ছি, হাইড্রোজেন, আর হাইড্রোজেন পাচ্ছি অর্থাৎ পরমাণু পাচ্ছি হাইড্রোজেনে। তো এইগুলোকে আমরা কী বলবো, পরমাণু বলবো। তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে নিউক্লিয় বল কাকে বলা হয়, অর্থাৎ নিউক্লিয় বলের সংজ্ঞাটা আমাকে চেয়েছে। তো নিউক্লিয় বল দেখো যে আমরা কি জানি যে কোনো একটা পরমাণুর কেন্দ্রে কী থাকে, নিউক্লিয়াস থাকে, তাই তো। অর্থাৎ নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকে এবং বাইরে কী থাকে, ইলেকট্রনগুলো মানে অনবরত আবর্তন করতে থাকে। তো নিউক্লিয় বল হচ্ছে যে এই যে নিউক্লিয়াসকে ভাঙলে আমরা কী পাই, নিউট্রন পাই আর প্রোটন পাই, তাই তো। নিউট্রন এবং প্রোটন কোথায় থাকে, কেন্দ্রে থাকে, কেন্দ্রে নিউট্রন এবং প্রোটন থাকে। তো এবার এই যে নিউট্রন এবং প্রোটনের মধ্যে যে আকর্ষণ বল, অর্থাৎ যে বলের প্রভাবে, মানে এটাকে যদি আমি নিউক্লিয়াসটাকে আমি পুরোটাকে আমি এখানে লিখছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে কি এর মধ্যে কী রয়েছে, নিউট্রন এবং প্রোটন রয়েছে। তো যে বল দ্বারাই নিউট্রন এবং প্রোটন কী হচ্ছে, পরস্পরে লেগে রয়েছে বা একত্রে অবস্থান করছে যে বলের সাহায্যে, সেটাই হচ্ছে কি নিউক্লিয় বল। এবার তোমার এখানে প্রশ্ন হতে পারে বা তোমার হয়তো মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে এখানে তো প্রোটন রয়েছে, তার মানে কি প্রোটন মানে কি পজিটিভ চার্জ, এবং এখানেও কী রয়েছে, অনেকগুলো প্রোটন রয়েছে, তার মানে কি পজিটিভ চার্জের একাধিক পজিটিভ চার্জ রয়েছে, তাহলে পজিটিভ কী হবে, বিকর্ষণ হবে, তাই তো। হওয়ার কথা, পজিটিভ বিকর্ষণ হওয়ার কথা। কিন্তু এই যে বলটা, অর্থাৎ যে বলের সাহায্যে কী হচ্ছে, নিউক্লিয়াসের মানে নিউট্রন এবং প্রোটনটা লেগে আছে বা অবস্থান করছে, যে বলের প্রভাবে পরমাণুর কেন্দ্রস্থলে প্রোটন এবং নিউট্রনগুলি কী করছে, একত্রে অবস্থান করছে, সেই যে বলটা অর্থাৎ নিউক্লিয় বলটা, এই যে বিকর্ষণ বল অর্থাৎ প্রোটনের মধ্যে যে বিকর্ষণ বল হচ্ছে, সেই বিকর্ষণ বলের থেকেও কিন্তু বেশি শক্তিশালী, ঠিক আছে। অর্থাৎ যে মানে শক্তিশালী হচ্ছে কে, মানে নিউক্লিয় বলটা, ঠিক আছে। নিউক্লিয় ফোর্স যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি সবথেকে শক্তিশালী, মানে পজিটিভ বিকর্ষণের থেকেও বেশি শক্তিশালী, ঠিক। তাহলে এই যে বেশি শক্তিশালী হওয়ার জন্য এরা কিন্তু ছিটকে পড়ে যাচ্ছে না। তাহলে আমি নিউক্লিয় বল কাকে বলবো, নিউক্লিয় বল বলবো আমি তাকে, অর্থাৎ যে বলের প্রভাবে পরমাণুর মানে কেন্দ্রস্থলে প্রোটন এবং নিউট্রন একত্রে অবস্থান করে, ঠিক আছে। যে বলের প্রভাবে নিউট্রন ও প্রোটন, ঠিক আছে, যে বলের প্রভাবে নিউট্রন এবং প্রোটন একত্রে অবস্থান করে তাকেই কী বলা হয়, নিউক্লিয় বল বলা হয়। অর্থাৎ নিউক্লিয়াসে তোমরা যখন লিখবে পরীক্ষাতে তখন কীভাবে লিখবে, যে বলের প্রভাবে
পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন একত্রে অবস্থান করে সেই বলটাকে আমরা কি বলবো, নিউক্লিয় বল বলবো। ঠিক আছে। আর মানে বিকর্ষণ বলের তুলনায়, অর্থাৎ পজিটিভ প্রোটন বিকর্ষণ বলের তুলনায় নিউক্লিয় বলটা কী হয়, বেশি শক্তিশালী হয়। যার কারণে কি এই যে নিউক্লিয়াসটা রয়েছে, নিউক্লিয়াস থেকে প্রোটনটা কিন্তু বাইরে ছিটকে পড়ে যেতে পারে না। ছিটকে পড়ে যায় না কেন? কারণ হচ্ছে কি, যে নিউক্লিয় বলটা রয়েছে সেই নিউক্লিয় বলটা অধিক শক্তিশালী, সেই শক্তিশালী বলের জন্যই এটা আটকে রেখেছে, অর্থাৎ নিউক্লিয় বলের দ্বারা এরা আটকে রেখেছে। অর্থাৎ পজিটিভ বিকর্ষণ বলের তুলনায় নিউক্লিয় বলটা বেশি হচ্ছে কার তুলনায়, পজিটিভ অর্থাৎ প্রোটন বিকর্ষণ বলের তুলনায়। সেই জন্যই কী হচ্ছে, নিউক্লিয়াসটা মানে ঠিকঠাকভাবে থাকছে, মানে ছিটকে পড়ে যাচ্ছে না প্রোটনগুলো, নিউক্লিয়াসের বাইরে চলে যেতে পারছে না। তো এটা গেল নিউক্লিয় বল। এরপরে যেটা কোশ্চেন রয়েছে যেটা হচ্ছে যে পরমাণু ভর সংখ্যা কাকে বলে। এটা খুব ইজি কোশ্চেন, পরমাণু ভর সংখ্যা। অর্থাৎ এটা কি, ভর সংখ্যা বলতে আমরা কী বোঝাই, ভর সংখ্যাকে সাধারণত এ দিয়ে প্রকাশ করা হয়। এ সমানই আমরা জানি যে n+p, তাই তো, n+p। তো ভর সংখ্যা আমি কাকে বলবো, যদি আমি ভালোভাবে লিখি তাহলে কিভাবে লিখবে, যে কোনো একটা পরমাণু, ধরে নাও এটা একটা পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন প্লাস প্রোটনের যে সংখ্যার যোগফল, নিউট্রন প্লাস প্রোটন সংখ্যার যোগফলটাই হচ্ছে কি, যোগফলকে কি বলা হয়, মাস নাম্বার বলা হয়। ঠিক আছে, মাস নাম্বার অর্থাৎ ভর সংখ্যা। অর্থাৎ কোনো একটা পরমাণু রয়েছে, যেমন যদি আমরা দেখি যে মানে কার্বন যদি নিই, কার্বনের ক্ষেত্রে কী হচ্ছে, অ্যাটমিক নাম্বারটা বা পারমাণবিক ক্রমাঙ্কটা কত, 6, আর উপরে কী থাকে, 12 থাকে, তাই তো। তো এই যে অংশটা পাচ্ছি, এটা কী দিয়ে তৈরি হয়, নিউট্রন প্লাস প্রোটন দিয়ে তৈরি হয়। তো এই যে নিউট্রন এবং প্রোটন এদের যে যোগফলটা, সেটাই হচ্ছে আমাদের ভর সংখ্যা। তো ভর সংখ্যা তোমাকে যদি বার করতে দেয় তাহলে কী বার করবে, ধরে নাও বলে দিল যে নাইট্রোজেন আছে 14, এরকম দিয়ে বললো যে এর ভর সংখ্যা কত, তখন তুমি কি বলবে, এর ভর সংখ্যা আছে 14। কেন 14? কারণ এটা হচ্ছে যে উপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, অর্থাৎ এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো পরমাণু ভর সংখ্যা বুঝতে পেরেছো নিশ্চয়। যে তাহলে আমরা কিভাবে লিখবো, যে পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার যোগফলকে কী বলা হয়, ভর সংখ্যা বলা হয়। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়ন কাকে বলা হয়। নিউক্লিয়ন জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে যে সবগুলোই কি, নিউক্লিয়নটা হচ্ছে যে একটা নিউক্লিয়াসেরই একটা ফিনোমিনা। ঠিক আছে, অর্থাৎ ঘটনা। তো আমরা নিউক্লিয়াসে কী পেলাম, নিউক্লিয়াসের মধ্যে আমরা পাচ্ছি যে নিউট্রন প্লাস প্রোটন, তাই তো, নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন। তো এই যে একসাথে যে আমরা বলছি নিউট্রন এবং প্রোটন, সেই যে যদি আমি বলতে চাই যে নিউট্রন এবং প্রোটনকে একসাথে যদি আমি উচ্চারণ করতে চাই, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে যে নিউক্লিয়ন। ঠিক আছে, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত, ঠিক আছে, উপস্থিত প্রোটন প্লাস নিউট্রন একত্রে কি বলা হয়, নিউক্লিয়ন বলা হয়, নিউক্লিয়ন। ঠিক আছে, তো নিউক্লিয়ন বুঝতে পেরেছো, নিউক্লিয়ন কাকে বলবো। তাহলে পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনকে একত্রে কি বলা হয়, নিউক্লিয়ন বলা হয়। অর্থাৎ প্রোটন এবং নিউট্রন দিয়ে কি তৈরি হচ্ছে, আমাদের নিউক্লিয়াস তৈরি হচ্ছে। তো নিউক্লিয়াসটা যা দিয়ে তৈরি হচ্ছে সেগুলোকে একসাথে যদি আমি বলতে চাই তাহলে সেটার নাম হচ্ছে কি, নিউক্লিয়ন। তাহলে নিউক্লিয়ন তোমরা বুঝতে পেরেছো যে নিউট্রন এবং প্রোটনের যোগফলটাকে আমরা কি বলছি, ভর সংখ্যা বলছি বা মাস নাম্বার বলছি। কিন্তু যদি আমি একত্রে বলতে চাই তখন সেটা হচ্ছে যে নিউক্লিয়ন। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা ভালো করে দেখে নাও। ভর সংখ্যা হচ্ছে যোগফলটা, মানে যোগফলটাকে আমরা ভর সংখ্যা বলছি, কিন্তু যোগফল বাদ দিয়ে যদি আমি দুটোকে একসাথে বলতে চাই তাহলে সেটাকে নাম বলবো কি, নিউক্লিয়ন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে আইসোটোপ কাকে বলা হয়। ঠিক আছে, কোনো একটা পরমাণু ধরে নাও যে হাইড্রোজেনের ক্ষেত্রে কী হচ্ছে, যে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে সবাই জানি যে হাইড্রোজেনের ক্ষেত্রে কতগুলো আইসোটোপ পাই, 3টে আইসোটোপ পাই, তাই তো, 1H1 1H2 আর 1H3। তো প্রত্যেকের ক্ষেত্রে দেখো যে কী হচ্ছে, এই যে নাম্বারটা রয়েছে এটাকে আমরা কী দিয়ে প্রকাশ করি, জেড দিয়ে প্রকাশ করি। অর্থাৎ এটাই হচ্ছে যে আমাদের অ্যাটমিক নাম্বার, তাই তো, অ্যাটমিক নাম্বার এটাকে আমরা বলি। তো এই যে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, সেই পারমাণবিক সংখ্যাটা সেম হচ্ছে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কী হচ্ছে, ভর সংখ্যা আলাদা। তাহলে আমরা যদি সংজ্ঞা হিসাবে লিখি তাহলে সংজ্ঞা হিসাবে কীভাবে লিখব, দেখো যে এখানে কি হচ্ছে, কোনো একটা পরমাণুর, ঠিক আছে, যদি পারমাণবিক সংখ্যা একই হয় এবং ভর সংখ্যা যদি আলাদা হয় তাহলে সেটাকে আমরা কি বলি, আইসোটোপ বলি। এটাকে বাংলাতে কী বলা হয়, সমস্থানিক বলা হয়। ঠিক আছে, বাংলাতে কী বলা হয়, সমস্থানিক। তো আইসোটোপ কাকে বলা হয় নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে কোনো একটা পরমাণু রয়েছে,
ঠিক আছে? এই যে নাম্বারটা, এই নাম্বারটা কখন পসিবল হবে, অর্থাৎ একই কখন হবে, যখন এই অ্যাটমটা অর্থাৎ পরমাণুটা আমার সেম হবে, তাই তো? পারমাণবিক সংখ্যা তো প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে আলাদা আলাদা। তুমি যদি এখানে কার্বন নিয়ে নাও, ঠিক আছে, কার্বন বা হিলিয়াম বা নিয়ন, তুমি যাই নিয়ে নাও না কেন, তাহলে এক্ষেত্রে দেখো যে প্রত্যেকের ক্ষেত্রে একটা নিজস্ব অ্যাটমিক নাম্বার রয়েছে। তাহলে অ্যাটমিক আইসোটোপ হতে গেলে পরে কী হতে হবে, সেম অ্যাটম হতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে দেখো যে সেম অ্যাটম। তার কারণ কি, সেম যদি অ্যাটম না হয় তাহলে আমি যে অ্যাটমিক নাম্বারটা সেম পাবো না, পাবো কি, সেম পাবো না। তাহলে সেম পেতে গেলে পরে আমাকে কী হতে হবে, এই যে অ্যাটমটা যাতে সেম হয়, ঠিক আছে? তো আইসোটোপ আমি কাকে বলবো, যদি ভর সংখ্যা আলাদা হয় কোনো একটা পরমাণুর, ঠিক আছে, কোনো একটা পরমাণুর, যদি আমি এখানে শর্টকাটে লিখে দিচ্ছি যে পরমাণুর কী হচ্ছে, অ্যাটমিক নাম্বারটা যদি মানে একই থাকে, ঠিক আছে, একই থাকে, কিন্তু ভর সংখ্যা যদি মাস নাম্বার যদি আলাদা হয়, ঠিক আছে, মাস নাম্বার আলাদা হলে পরে তাকে আমরা কি বলবো, আইসোটোপ বলবো। কোনো একটা পরমাণুর মানে কোনো একটা পরমাণুর কী দেখব, কোনো একটা পদার্থের যদি অ্যাটমিক নাম্বারটা সেম থাকে কিন্তু মাস নাম্বারটা আলাদা থাকে, অর্থাৎ কোনো একটা পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক যদি 1 থাকে এবং ভর সংখ্যা যদি আলাদা হয়, তখন সেটাকে আমরা কি বলবো, আইসোটোপ বলবো। অর্থাৎ এই যে আমরা লিখলাম হাইড্রোজেন, এটা হচ্ছে কি একটা এক্সাম্পল। কার্বনের ক্ষেত্রে আমরা কি পাই, যদি আমরা কার্বন দেখি, কার্বনের ক্ষেত্রে কি হচ্ছে 6C12, 6C13 আর 6C14, ঠিক আছে, এই তিনটে আইসোটোপ আমরা পাই কার্বনের ক্ষেত্রে, ঠিক আছে। তো প্রত্যেকের ক্ষেত্রে দেখো যে প্রত্যেকের ক্ষেত্রে কী হচ্ছে, 6 রয়েছে, অর্থাৎ অ্যাটমিক নাম্বারটা কী আছে, সেম রয়েছে, কিন্তু যে মানে মাস নাম্বারটা রয়েছে সেই মাস নাম্বারটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ ভর সংখ্যাটা আলাদা হয়ে যাচ্ছে। তো এভাবেই তোমাদেরকে মনে রাখতে হবে যে ভর বা মানে পারমাণবিক সংখ্যাটা যদি একই হয় কিন্তু ভর সংখ্যা যদি আলাদা হয়, তখন সেটাকে আমরা কী বলবো, আইসোটোপ বলবো, ঠিক আছে। তো আইসোটোপ কাকে বলে লেখার পরে একটা করে এক্সাম্পল দিয়ে দিবে, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে, অর্থাৎ পরীক্ষাতে যিনি খাতা দেখবেন তিনি কী হবে, অনেক খুশি হয়ে যাবেন, ঠিক আছে। অর্থাৎ এগুলো হচ্ছে কি এক্সাম্পল, আইসোটোপের এক্সাম্পল। অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে আইসোটোপগুলো কী হচ্ছে, যে এটা হচ্ছে কি, এটাকে আমরা কী বলি, পোট্রিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম, ঠিক আছে। 3 যখন ভর সংখ্যা 3 হয় তখন ট্রিটিয়াম, আর 2 হলে পরে ডয়টেরিয়াম, আর 1 হলে পরে পোট্রিয়াম। তো এগুলো তোমাদের মনে রাখতে হবে। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে আইসোবার কাকে বলা হয়, আইসোবার কাকে বলা হয়। আইসোটোপ তো আমরা জানলাম, আইসোবার কাকে বলবো, আইসোবার আমরা কাকে বলবো যদি আমরা দেখি, তাহলে আইসোবার হচ্ছে যে আমরা সাধারণত কী পাই, নাইট্রোজেনের ক্ষেত্রে কী হচ্ছে 14, আর কার্বনের একটা আইসোটোপ পাই সেটা হচ্ছে যে 14, তাই তো। এক্ষেত্রে দেখো যে পারমাণবিক সংখ্যা কিন্তু আলাদা, ভর সংখ্যা কিন্তু সেম। আইসোবার হচ্ছে যদি আমাদের ভর সংখ্যা সেম হয়, ঠিক আছে, ভর সংখ্যা যদি আমাদের সেম হয়, কোনো একটা পরমাণু অর্থাৎ মানে কোনো একটা পদার্থের যদি পারমাণবিক ক্রমাঙ্ক, ঠিক আছে, বা পরমাণুর যদি পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা হয় কিন্তু ভর সংখ্যা একই হয়, তখন সেটিকে আমরা কি বলবো, আইসোবার বলবো, ঠিক আছে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা যদি একই হয়, ঠিক আছে, তাহলে তাদেরকে আমরা কি বলবো, পরস্পরের আইসোবার। অর্থাৎ এখানে দেখো যে দুটো পরমাণু, অর্থাৎ পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক কিন্তু আলাদা, ভর সংখ্যা কিন্তু সেম। যদি পারমাণবিক ক্রমাঙ্ক অর্থাৎ একাধিক পরমাণুর পারমাণবিক ক্রমাঙ্ক যদি আলাদা হয় কিন্তু ভর সংখ্যা যদি একই হয়, তখন আমরা সেটাকে কি বলবো, যে একটা আরেকটার আইসোবার, ঠিক আছে, একটা আরেকটার আইসোবার। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম, যে ভর সংখ্যাটা আমাদের কি থাকবে, একই থাকবে। যদি ভর সংখ্যা একই থাকে, ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারটা কি হচ্ছে, আলাদা, তাহলে সেটাকে আমরা কি বলবো, আইসোবার বলবো। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে এটা। বা আরেকটা যেটা পাই অক্সিজেনের ক্ষেত্রে কী হচ্ছে 8, 16 একটা পাই, আর নাইট্রোজেনের আর একটা আইসোটোপ পাই সেটা হচ্ছে যে 16, ঠিক আছে, 16। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল। তাহলে পরস্পরে দেখো যে অ্যাটমিক নাম্বারটা অর্থাৎ পারমাণবিক সংখ্যাটা কী হচ্ছে, আলাদা হচ্ছে, কিন্তু ভর সংখ্যাটা কী হচ্ছে, ভর সংখ্যা আমাদের সেম হচ্ছে। তাহলে ভর সংখ্যা সেম হওয়ার জন্য এদেরকে আমরা কি বলছি, আইসোবার বলছি। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে আবিষ্কার করে, ঠিক আছে। ইলেকট্রন কে আবিষ্কার করেছিল, প্রোটন কে আবিষ্কার করেছিল, নিউট্রন কে আবিষ্কার করেছিল, এগুলো একসাথে লিখে নিয়েছি। তো প্রথমে আমরা দেখবো যে ইলেকট্রন কে আবিষ্কার করেছিল। ইলেকট্রন আবিষ্কার করেছিল কে, তোমরা সবাই জানো যে থমসন, তাই তো, যে থমসন। আর প্রোটনকে আবিষ্কার করেছিল, প্রোটন আবিষ্কার করেছিল কে, তোমরা সবাই জানো যে গোল্ডস্টিন প্রথমে কী করেছিলেন, বার করেছিলেন, তারপরে সেটাকে নামকরণ করেছিলেন কে, রাদারফোর্ড। তো আমরা কী লিখবো, প্রোটনকে আবিষ্কার করেছিল, প্রোটন আবিষ্কার করেছিল, আমরা কী লিখবো, রাদারফোর্ড লিখবো, ঠিক আছে, রাদারফোর্ড। তো প্রোটনকে আবিষ্কার করেছিল নিশ্চয়ই বুঝতে পেরেছো যে রাদারফোর্ড, কিন্তু খুঁজেছিল হচ্ছে গোল্ডস্টিন। নিউটনকে আবিষ্কার করেছিল, আবিষ্কার করেছিল স্যাডউইক, তাই তো। নিউটন কে আবিষ্কার করেন, স্যাডউইক।
জে স্যাডউইক, জেমস স্যাডউইক, ঠিক আছে, স্যাডউইক, CHAD, স্যাডউইক। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এগুলো কে আবিষ্কার করেছিল? তাহলে তোমাদেরকে এখানে মনে রাখতে হবে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবার কে আবিষ্কার করেছিল এবং তাদের ভর সংখ্যাটা মনে রাখবে, ভর সংখ্যা, ঠিক আছে। নিউট্রনটা কত গুণ ভারী হয় ইলেকট্রনের তুলনায়? 1837 গুণ। এটা হচ্ছে যে 1836 গুণ, এটা একটু মনে রাখবে, ঠিক আছে, ইলেকট্রনের তুলনায় ভারী। তো এখান থেকে কী প্রশ্ন আসতে পারে, তোমাকে বিজ্ঞানীর নাম দিতে পারে এবং হয়তো জিজ্ঞেস করে নিলে এখান থেকে যে মানে নিউক্লিয়াস সম্পর্কে কে ধারণা দিয়েছিল, নিউক্লিয়াস এবং যে কক্ষকটা রয়েছে অর্থাৎ পরমাণুর কী রয়েছে বাইরে যে কক্ষক এবং নিউক্লিয়াস এদের ধারণা কে দিয়েছিল, তখন সেটা কী হবে, রাদারফোর্ড, তাই তো। রাদারফোর্ড তিনি প্রথম কী করেছিলেন, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেছিলেন, আলফা রশ্মি বিচ্ছুরণ পরীক্ষা, সেই বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে তিনি কী বলেছিলেন, কেন্দ্রক অর্থাৎ নিউক্লিয়াসের সম্পর্কে ধারণা দেন এবং তিনি বলেছিলেন যে এই জায়গাটায় কী রয়েছে অর্থাৎ বাইরে যে কক্ষপথটা রয়েছে সেই কক্ষপথে কী হচ্ছে, ইলেকট্রন অনবরত ঘুরছে অর্থাৎ বেশিরভাগ অংশে কী ফাঁকা। তাহলে রাদারফোর্ড কী বলেছিল সেগুলো তোমাদেরকে একটা মানে মনে রাখতে হবে, রাদারফোর্ড কী বলেছিল অর্থাৎ রাদারফোর্ডের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো কী ছিল সেগুলো একবার মনে রাখবে। আর তার সাথে সাথে দেখবে যে বিজ্ঞানী ডাল্টন কী বলেছিল, ঠিক আছে, ডাল্টন কী বলেছিল যে পরমাণুকে আর ভাঙা যায় না, ধ্বংস করা যায় না, ঠিক আছে, পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম একক, এইগুলো। আর তারপরে কোয়েশ্চেনটা যেটা বলেছে সেটা হচ্ছে যে কোনো পরমাণু পারমাণবিক সংখ্যা যদি 1 হয়, ভর সংখ্যা 1, তার মানে কি কোনো একটা পরমাণু দিয়ে দিয়েছে, পরমাণু অর্থাৎ আমি ধরে নিলাম যে এ হচ্ছে কি একটা পরমাণু, আমি যেহেতু জানি না পরমাণুটা কী, ঠিক আছে, পারমাণবিক সংখ্যাটা কত বলে দিয়েছে, 1 বলে দিয়েছে, তাহলে পারমাণবিক সংখ্যাটা আমার কী হয়, নিচে হয়। আর ভর সংখ্যাটা কত বলেছে, ভর সংখ্যাটা তো 1, তাই তো, ভর সংখ্যা কত বলে দিয়েছে, 1। তাহলে এই যে পরমাণুটা রয়েছে সেই পরমাণুর কতগুলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন রয়েছে। তো দেখো যে এই যে 1 অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1 হয়, কার 1 হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 হয়, তাই তো, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 হয়। তাহলে এক্ষেত্রে যদি আমি বার করি তাহলে দেখো যে এখানে আমাকে কার কথা বলেছে, এখানে আমাকে পোট্রিয়ামের কথা বলেছে, তাই তো। তাহলে পোট্রিয়ামের ক্ষেত্রে আমরা কী পাবো, দেখো এটা হচ্ছে যে আমাদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা সমানই হচ্ছে কি আমাদের ইলেকট্রনের সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা সমান হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, তাহলে এটা কত পাবো, 1 পাবো, তাই তো, দুটোরই মানে হচ্ছে কি 1। এখানে দেখো যে এটা হচ্ছে কি ভর সংখ্যা, তাহলে এটা যদি আমাদের ভর সংখ্যা হয়, ভর সংখ্যা সমান আমার কি, ভর সংখ্যা সমানই হচ্ছে আমার নিউট্রন প্লাস প্রোটন, তাহলে এটা সমানই হচ্ছে কি আমাদের 1। তাহলে প্রোটন কত হচ্ছে, প্রোটন হচ্ছে কি 1, তাহলে নিউট্রন কত হবে, 1 মাইনাস প্রোটন সমানই হচ্ছে কি আমাদের 1 মাইনাস 1 সমান 0, তাই তো, অর্থাৎ নিউট্রন সংখ্যা কত হবে আমাদের 0। তাহলে আমি কী পেলাম, ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা হচ্ছে আমার 0। তাহলে এভাবেই তোমাকে জিজ্ঞেস করবে এবং তুই যদি বলে কি পরমাণুটার নামটা কি, তখন কী বলবে যে পোট্রিয়াম অর্থাৎ হাইড্রোজেন পরমাণু, পোট্রিয়াম আইসোটোপ। এরপরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে 17 ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটি লেখো, অর্থাৎ ক্লোরিনের যে ইলেকট্রন বিন্যাস, ক্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক কত, 17 অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস কত হবে। তো 17 এটাকে যদি আমি ভাঙি তাহলে কী পাবো, 2 8 8, ঠিক আছে, আর কি হচ্ছে 2 8 10 18, এখানে কি হবে 7 হবে, ঠিক আছে, অর্থাৎ 18 হয়ে যাচ্ছে, এটা 7 হবে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস কার, ক্লোরিনের ক্ষেত্রে। অর্থাৎ যদি আমি মানে কক্ষপথের সাহায্যে বোঝাই তাহলে কি হচ্ছে, প্রথম কক্ষপথে কতগুলো থাকবে, দুটো থাকবে, দুটো ইলেকট্রন থাকবে। পরে যে কক্ষপথটা থাকবে সেই কক্ষপথে কতগুলো থাকবে, 8টা ইলেকট্রন থাকবে, ঠিক আছে, 8টা ইলেকট্রন থাকবে। তারপরের যে কক্ষপথটা থাকবে সেই পরে কক্ষপথে কতগুলো থাকবে, 7খানা ইলেকট্রন থাকবে, 7টা, ঠিক আছে, 7টা ইলেকট্রন থাকছে। তাহলে এই যে 7টা ইলেকট্রন, ক্লোরিন কী করে, ক্লোরিনের যোজ্যতা কত হয়, ক্লোরিনের ক্ষেত্রে আমরা কী পাই, Cl মাইনাস পাই, তাই তো, অর্থাৎ NaCl যখন দেখবে যে NaCl তৈরি হচ্ছে, NaCl এর ক্ষেত্রে আমরা কী পাই, Na প্লাস পাই আর Cl মাইনাস পাই, তাই তো, অর্থাৎ এটা কি ক্যাটায়ন এবং এটা অ্যানায়ন তৈরি করে। তো ক্লোরিন আমাদের কী তৈরি করে, অ্যানায়ন তৈরি করে। কেন অ্যানায়ন তৈরি করে সেটাও আমি একটু বলে দিই। দেখো যে এই যে 7টা রয়েছে, 7টা বাইরের কক্ষে কতগুলো ইলেকট্রন রয়েছে, 7টা ইলেকট্রন রয়েছে। তো বাইরের কক্ষে যদি 7টা ইলেকট্রন থাকে তাহলে এই 7টা ইলেকট্রন সে কি ছেড়ে দিতে সুবিধা হবে না একটা ইলেকট্রন গ্রহণ করতে সুবিধা হবে, তাই তো। সে চাইবে না যে সে বেশি কাজ করুক, সে কী করবে, সে একটা ইলেকট্রন নিয়ে সে কী হবে, বাইরে কক্ষে অষ্টক পূর্ণ করবে, অর্থাৎ সে কী করছে, বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করছে, বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করার চেষ্টা করছে, অর্থাৎ সুস্থির হওয়ার চেষ্টা করছে। সেই জন্য কী হয় যে ক্লোরিনের ক্ষেত্রে মানে যোজ্যতা কত পায়, 1 পায়। কেন 1 পায়, তার কারণ হচ্ছে যে 7টা ইলেকট্রন সে দান না করে একটা ইলেকট্রন গ্রহণ করাটাকে সে বেশি কার্যকরী বলে মনে করে এবং সেই জন্য কী হয়, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে বাইরে কক্ষে অষ্টক পূর্ণ করে, অষ্টক পূর্ণ বলতে গেলে বাইরে কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করে দিয়ে সুস্থির অবস্থা আসে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলির মতো আচরণ করে।
তো এই জন্যে কী হয়, ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হয় -1, ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রন বিন্যাস কত হবে, 2, 8, 7 এবং যোজ্যতা কত হবে, -1। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখান থেকে তোমাদের যেগুলো মানে আরও এক্সট্রা দেখার দরকার, সেটা হচ্ছে যে তোমরা একবার দেখে নেবে যে রাদারফোর্ড কী বলেছিল, অর্থাৎ সিদ্ধান্তগুলো, এবং মেন্ডেলিভ কী বলেছিল বা জন ডাল্টন কী বলেছিল সেটা তোমাদেরকে জানতে হবে। মেন্ডেলিভ নয়, ডাল্টন, ঠিক আছে? জন ডাল্টন কী বলেছিল, পরমাণু কাকে বলা হয়, পরমাণু হচ্ছে যে পরমাণু কাকে বলা হয় সেটা তো বলে দিলাম, অণু কাকে বলা হয় সেটা বলে দিলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।